সালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ যে তোমাদের পরীক্ষাগুলো ভালো হচ্ছে। একটা ইম্পর্টেন্ট বিষয় ডিসকাস করার জন্য আসলাম, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপার অংশ থেকে যেই স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ আছে, এখানে কিছু এক্সেপশনাল ফ্রেজেস এবং ওয়ার্ডস প্রথম সেমিস্টার পরীক্ষায় হয়তো আসতে পারে। সর্বোচ্চ সংখ্যক 3টা আসতে পারে, টু বি স্পেসিফিক। তো সেগুলো নিয়েই মূলত আজকে আমাদের ডিসকাশন। ক্লাসটা মনোযোগ দিয়ে তোমরা সাথে থাকো, আর যদি বুঝতে সমস্যা হয় কোনোটা, তো একাধিকবার তো দেখে নিতে পারবাই। আচ্ছা, তো শুরুতেই যেই ফ্রেজটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, সেটা হচ্ছে বাট ফর। এই বাট ফর এর বাংলা অর্থটা যদি আমি লিখতে যাই, তাহলে এর অর্থটা হয় অনেকটা এরকম, যে না হলে, না হলে, অথবা এইভাবে বলা যেতে পারে যে যদি না হয়, যদি না হয়, এরকম একটা অর্থ হতে পারে বাট ফরের। না হলে অথবা যদি না হয়। পিস অ্যান্ড কিউজ, পিস অ্যান্ড কিউজ এর মিনিংটা হচ্ছে ভদ্রতা বা শিষ্টাচার মেনে চলা। পিস অ্যান্ড কিউজ ভদ্রতা বা শিষ্টাচার মেনে চলা। যদি আমি লিখি, এক সেকেন্ড, ভদ্রতা বা শিষ্টাচার মেনে চলা, ইংলিশে পিস অ্যান্ড কিউজ দিয়ে এই মিনিংটা বোঝায় সাধারণত। আরেকটা ইম্পর্টেন্ট ফ্রেজ হচ্ছে ব্লো ওয়ানস ওন ট্রাম্পেট। ব্লো ওয়ানস ওন ট্রাম্পেট, এটা বোর্ড কোশ্চেনেও অনেকবার এসছে, অর্থাৎ এইচএসসি পরীক্ষাতে, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। ব্লো ওয়ানস ওন ট্রাম্পেট মানে হচ্ছে নিজের প্রশংসা নিজে করা আর কি, নিজের ঢোল নিজে পিটানো, নিজের ঢাক নিজে পিটানো, এরকম। তাহলে ব্লো ওয়ানস ওন ট্রাম্পেটটা যদি আমরা লিখি, আহ এটা হবে নিজের প্রশংসা করা। তালব্য হবে। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট ফ্রেজ হচ্ছে, এটা ফ্রেজ এন্ড ইডিয়মসেও পাওয়া যায় বিভিন্ন জায়গাতে, সেটা হচ্ছে বেগার ডেসক্রিপশন। বেগার ডেসক্রিপশনের অর্থ হচ্ছে বর্ণনাতীত বা খুবই খারাপ অবস্থা, এরকম বোঝায় আর কি। বর্ণনাতীত বা খুবই খারাপ অবস্থা, এরকম বোঝায়। তো আমরা যদি লিখি খুবই খারাপ অবস্থা বা বর্ণনাতীত অবস্থা। ওকে, কল ইট এ ডে, এই ফ্রেজটার অর্থ হচ্ছে আজকের মতো শেষ করা। ওকে, যেমন আজকে অনেকক্ষণ ক্লাস নেওয়ার পরে আমি হয়তো বলবো লেটস কল ইট এ ডে, অর্থাৎ চলো আজকের মতো শেষ করি। এই যে আজকের মতো শেষ করা, এটাকে বলা হয় কল ইট এ ডে। তাহলে আমাদের সেন্টেন্সে যেখানে এরকম মিনিং প্রয়োজন হবে, যে আজকের মতো শেষ করা বা আজকের মতো শেষ করেছে বা সেদিনের মতো শেষ করেছিল, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ফ্রেজটা ব্যবহার করব, কল ইট এ ডে। আজকের মতো শেষ করা। আচ্ছা, হাতের লেখা বোঝা যাচ্ছে আশা করি, এখানে লেখাটা একটু ডিফিকাল্ট। ব্রিং টু বুক, এটা একটা ইম্পর্টেন্ট ফ্রেজ। ব্রিং টু বুক, এই ফ্রেজটার অর্থ হচ্ছে দোষীকে শাস্তি দেওয়া, দোষীকে শাস্তি দেওয়া। ফর এক্সাম্পল, দ্য ক্রিমিনালস ওয়ের ব্রট টু বুক, এর মানে ক্রিমিনালরা দোষী, তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে। তাহলে এর অর্থ আমরা লিখতে পারি বা বলতে পারি দোষীকে শাস্তি দেয়া বা শাস্তির আওতায় আনা। আচ্ছা, ইনস্টিড অফ, ইন লিউ অফ, এই দুটোর অর্থ একই। আমরা ইনস্টিড অফ অর্থ অনেকেই জানি, ইনস্টিড অফ অর্থ হচ্ছে পরিবর্তে। এই পরিবর্তে বোঝাতে ইন লিউ অফও ব্যবহৃত হতে পারে। ওকে, ফর এক্সাম্পল আমি বললাম
I will give a recorded class instead of a live class, অথবা I will give a recorded class in lieu of a live class। অর্থাৎ লাইভ ক্লাসের পরিবর্তে আমি একটি রেকর্ডেড ক্লাস দেব। সো এরকম পরিবর্তে বোঝাতে ইনস্টিড অফ অথবা ইন লিউ অফ বসে। এটা খুব সহজ। আ ব্যাগ অফ বোনস, আ ব্যাগ অফ বোনস অর্থ বোঝায় বোন মানে কি জানি, তো অত্যন্ত চিকন, বা কোনো মানুষ যদি খুবই চিকন হয়, তার শরীরে মাংস কম থাকে, বা কোনো প্রাণীর ক্ষেত্রেও হতে পারে সেটা, তো তাকে বোঝাতে ব্যাগ অফ বোনস এই ফ্রেজটা ব্যবহার করা হয়, অথবা কোনো কিছুর অবস্থা খুবই খারাপ বোঝাতে ব্যাগ অফ বোনস ফ্রেজটা ব্যবহার করা হয়। তাহলে ব্যাগ অফ বোনস আমরা এটার অর্থ লিখে রাখতে পারি যে খুবই চিকন, খুবই চিকন বা থিন। থিন অর্থ হচ্ছে চিকন বা পাতলা বা খুবই খারাপ অবস্থা, এরকম বোঝায় ব্যাগ অফ বোনস। ডেডলক এই ফ্রেজটার অর্থ হচ্ছে অচল অবস্থা। অচল অবস্থা অর্থাৎ এমন একটা সিচুয়েশন যে এদিকেও যাচ্ছে না ওইদিকেও যাচ্ছে না, এরকম সিচুয়েশনকে বলা হয় ডেডলক। ওকে, যেমন আমরা ধরে নিতে পারি বাংলাদেশ এবং ভারতের এখন যেই কূটনৈতিক সম্পর্ক, রাষ্ট্রীয় সম্পর্ক, সেটা একটি ডেডলক অবস্থাতে আছে, এদিকেও যাচ্ছে না ওইদিকেও যাচ্ছে না। সো এরকম সিচুয়েশনকে বলা হয় ডেডলক। ওকে, আমরা আরো দুইটা ফ্রেজ জানতে হবে, সেটা হচ্ছে হোয়াইট এলিফ্যান্ট আর অ্যাকিলিস হিল। দুটো ইম্পর্টেন্ট, বিশেষ করে আ হোয়াইট এলিফ্যান্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আ হোয়াইট এলিফ্যান্ট এই ফ্রেজটা মানে বোঝায় ব্যয়বহুল কিন্তু উপকারী নয় এমন জিনিস। অর্থাৎ কোনো জিনিস যদি বা কোনো প্রজেক্ট বা কোনো প্রোডাক্ট যদি ব্যয়বহুল মানে অত্যন্ত দামি হয় কিন্তু তেমন উপকারী না, তো সেটাকে বলা হয় হোয়াইট এলিফ্যান্ট, আ হোয়াইট এলিফ্যান্ট। ব্যয়বহুল কিন্তু কি নয়, উপকারী নয়। হ্যাঁ, লেখাটা একটু ডিফিকাল্ট। ব্যয়বহুল কিন্তু উপকারী নয় এমন জিনিস, এটাকে বলা হয় হোয়াইট এলিফ্যান্ট, আ হোয়াইট এলিফ্যান্ট। ওকে, এরপরের যে ইম্পর্টেন্ট ফ্রেজটা সেটা হচ্ছে অ্যাকিলিস হিল। অ্যাকিলিস হচ্ছে ট্রয় যুদ্ধের সেই বিখ্যাত দুর্ধর্ষ যোদ্ধা সেনাপতি অ্যাকিলিস। এই অ্যাকিলিসকে কোনোভাবেই ট্রোজানরা অর্থাৎ ট্রয়ের যোদ্ধারা কোনোভাবেই তাকে হত্যা করতে পারছিল না। সো ফাইনালি অ্যাকিলিসের এই বীরের একমাত্র দুর্বল জায়গা ছিল তার পায়ের গোড়ালি অথবা হিল, কোনো একটা কারণে। এই গল্পটা বিস্তারিত একদিন আমি ক্লাসে বলবো, অফলাইন ক্লাস, অর্থাৎ তোমাদের ক্লাসরুমে যখন ক্লাস নেব এই ট্রয় যুদ্ধের ঘটনাটা একদিন বলবো। অনেকেই জানো হেলেন, ট্রয়, ব্যাপারগুলো অনেকেই শুনেছো, হয়তো তাদের নাম শুনেছো। অ্যাকিলিস হচ্ছে ওই ট্রয় যুদ্ধের বীর যাকে কোনোভাবেই বধ করা যাচ্ছিল না। তো অ্যাকিলিসের একমাত্র দুর্বল জায়গা ছিল তার পায়ের গোড়ালি, যে কোনো কারণে হোক, সেটা আমরা যেদিন গল্পটা শুনবো সেদিন বুঝতে পারবো। সো ফাইনালি এই ট্রয়ের পক্ষের একজন সৈনিক বা প্রিন্স প্যারিস, প্যারিস হচ্ছে অ্যাকিলিসের গোড়ালিতে, পায়ের গোড়ালিতে তীর নিক্ষেপ করে। সো সেটা যেহেতু তার একমাত্র দুর্বল জায়গা ছিল শরীরের, সেখানে আঘাতপ্রাপ্ত হয়েই সে মৃত্যুবরণ করে অ্যাকিলিস। ইংরেজ সাহিত্যিক ডব্লিউ.এইচ. জর্ডানের, ইংরেজি ভাষার সাহিত্যিক ডব্লিউ.এইচ. জর্ডানের বিখ্যাত কবিতা আছে দ্য শিল্ড অফ অ্যাকিলিস, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। সো এই হিল বা পায়ের গোড়ালিটা হচ্ছে এই অ্যাকিলিসের দুর্বলতম জায়গা ছিল। এবং সেই ঘটনাটি থেকেই অ্যাকিলিস হিল মানে বোঝানো হয় কারো বা যে কোনো কিছুর দুর্বল দিক বা প্রধান দুর্বলতা বা দুর্বল দিক বোঝানো হয়। প্রধান দুর্বলতা বা দুর্বল দিক কারো বোঝাতে অ্যাকিলিস হিল। এই যে আমি জাস্ট মিনিং গুলো বলে দিলাম, এটা কিন্তু এনাফ না।
আমাদেরকে অবশ্যই সেন্টেন্সও প্র্যাকটিস করতে হবে, তাই না? আমরা পরীক্ষায় কি ধরনের বাক্য আসতে পারে সেরকম কিছু বাক্য আমরা চলো প্র্যাকটিস করে নিই। যেমন ড্যাশ ইউর হেল্প, আই কুড নট হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট অন টাইম। আমরা আজকে যে ফ্রেজগুলো শিখলাম সেই ফ্রেজ অনুযায়ী যদি আমরা এটা অ্যান্সার করতে যাই, তাহলে ড্যাশ ইউর হেল্প, আই কুড নট হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট অন টাইম। অর্থাৎ তোমার সাহায্য না হলে আমি এই প্রজেক্টটা সঠিক সময়ে কমপ্লিট করতে পারতাম না। তাহলে না হলে আমরা কি শিখেছিলাম? বাট ফর। তাহলে বাট ফর এর এক্সাম্পল হচ্ছে এই যে এই বাক্যটাই হচ্ছে এক্সাম্পল। প্রশ্ন এভাবেই আসতে পারে। দ্বিতীয় বাক্যটা দেখি আমরা, চিলড্রেন শুড মাইন্ড দেয়ার ড্যাশ ওয়াইল ভিজিটিং এল্ডার্স। বয়োজ্যেষ্ঠদের সাথে অর্থাৎ বড়দের সাথে দেখা করতে হলে চিলড্রেনদেরকে কি মাইন্ড করতে হবে, কি মেনে চলতে হবে? ভদ্রতা বা শিষ্টাচার মেনে চলতে হবে, তাই না? তাহলে ভদ্রতা বা শিষ্টাচার মেনে চলা আমরা কি দেখেছি? পিস অ্যান্ড কিউস, মানে কি শিষ্টাচার বা ভদ্রতা মেনে চলা। এরপর নাম্বার 3, হি অলওয়েজ লাইকস টু ড্যাশ ইন ফ্রন্ট অফ হিজ ক্লাসমেটস। সে তার সহপাঠীদের সামনে সবসময় কি করতে পছন্দ করে? আমরা আজকে যে ফ্রেজগুলো বললাম বা শিখলাম সেগুলো থেকে কোনটা হতে পারে? সে ক্লাসমেটদের সামনে কি করতে পারে? নিজের ঢোল নিজে পেটাতে পারে বা নিজের প্রশংসা নিজে করতে পারে। তাহলে আমরা এটা অ্যান্সার করবো কি, হি অলওয়েজ লাইকস টু ব্লো হিজ ওন ট্রাম্পেট। ট্রাম্পেট মানে ঢাক বা ঢোল, ব্লো মানে ঢোলে বাড়ি দেওয়া বা বাজানো। তাহলে হি অলওয়েজ লাইকস, এখানে আমাদের মূল ফ্রেজে কিন্তু ছিল ওয়ান্স, ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট, কিন্তু এখানে যেহেতু হি চলে আসছে তাহলে এখানে হিজ হবে। যদি ইউ আসে তাহলে ইয়োর ওন ট্রাম্পেট এরকম হবে। ওকে, অর্থাৎ এই ওয়ানটা চেঞ্জ হয়ে বিভিন্ন রকম কিছু হতে পারে সাবজেক্ট অনুযায়ী। সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমাদের বাক্য অনুযায়ী বুঝতে হবে যে এই ফ্রেজটা এখানে বসে কিনা। আচ্ছা, এরপর আমরা 4 নম্বর সেন্টেন্সটা যদি দেখি, দ্য প্ল্যান ফর দ্য ফেস্টিভ্যাল ওয়াজ ইন এ ড্যাশ, নাথিং ওয়াজ প্রপারলি অর্গানাইজড। ফেস্টিভ্যাল মানে উৎসব, এই উৎসবের পরিকল্পনা টোটালি ছিল ড্যাশ, অর্থাৎ কি ছিল সেটাই যতটাই মিসিং। নাথিং ওয়াজ প্রপারলি অর্গানাইজড, কোনো কিছুই সঠিকভাবে সাজানো ছিল না বা অর্গানাইজ করা হয়নি। তাহলে মানে খুবই বাজে অবস্থা ছিল ফেস্টিভ্যালের, বোঝাই যাচ্ছে, বা বর্ণনাতীত অবস্থা ছিল। তাহলে আমরা কি শিখেছি? বেগার ডিসক্রিপশন। বেগার ডিসক্রিপশন, দ্য প্ল্যান ফর দ্য ফেস্টিভ্যাল ওয়াজ ইন এ বেগার ডিসক্রিপশন। উৎসবের পরিকল্পনাটা ছিল টোটালি বর্ণনাতীত, অর্থাৎ খুবই খারাপ অবস্থা ছিল, কোনো কিছুই ঠিকভাবে অর্গানাইজড ছিল না, ডিসঅর্গানাইজড ছিল। আমরা নেক্সট সেন্টেন্সটা যদি দেখি, আফটার ওয়ার্কিং ফর 10 আওয়ার্স দ্য টিম ডিসাইডেড টু, 10 ঘন্টা কাজ করার পর দলটা কি সিদ্ধান্ত নিল যে আজকের মতো শেষ করা যাক। তো আজকের মতো শেষ করা যাক আমরা কি শিখেছি? কল ইট আ ডে। আফটার ওয়ার্কিং ফর 10 আওয়ার্স দ্য টিম ডিসাইডেড টু কল ইট এ ডে। 10 ঘন্টা কাজ করার পর তারা সিদ্ধান্ত নিল, দলটি সিদ্ধান্ত নিল যে আজকের মতো শেষ করা যাক, পরে আবার করবে কাজ। ওকে, আমরা যদি পরের সেন্টেন্সটা দেখি, দ্য ম্যানেজার প্রমিস টু ড্যাশ দোজ রেসপন্সিবল ফর দ্য মিস্টেক। ম্যানেজার প্রতিজ্ঞা করলো যারা এই ভুল বা মিস্টেকের জন্য রেসপন্সিবল বা দায়ী তাদেরকে কি করবে? শাস্তির আওতায় আনবে। শাস্তির আওতায় আনা আমরা কি শিখেছি? ব্রিং টু বুক। দ্য ম্যানেজার প্রমিস টু ব্রিং টু বুক দোজ রেসপন্সিবল ফর দ্য মিস্টেক। এই ভুলের জন্য দায়ীদেরকে শাস্তির আওতায় আনবে, শাস্তি দেবে, এটাই প্রমিস করেছে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, হি ড্র্যাঙ্ক টি ড্যাশ কফি দিস মর্নিং। সে কফির পরিবর্তে আজকে সকালে চা খেয়েছে। তা পরিবর্তে কি শিখেছি আমরা? আমরা শিখেছি ইনস্টিড অফ বা ইন লিউ অফ। ইনস্টিড অফটা যেহেতু আমরা অনেকেই জানি, তাহলে এখানে আসো ইন লিউ অফ দিয়ে পূরণ করি। ইন লিউ অফ অথবা ইনস্টিড অফ, অপশনে যে কোনোটা থাকতে পারে। ইনস্টিড অফও থাকতে পারে, ইন লিউ অফও থাকতে পারে, অর্থাৎ বক্সে প্রশ্নে যেভাবে আসবে আর কি। 8 নম্বর বাক্যটা দেখি, দ্য অ্যাবান্ডন্ড
হাউস, অ্যাবান্ডন্ড মানে হচ্ছে পরিত্যক্ত, অর্থাৎ যেখানে আর কেউ থাকে না, সবাই চলে গেছে, এমন বাড়ি, অ্যাবান্ডন্ড হাউস। দ্য অ্যাবান্ডন্ড হাউস ওয়াজ নাথিং বাট ড্যাশ অ্যান্ড ডাস্ট। এই অ্যাবান্ডন্ড হাউসটার কি অবস্থা ছিল? একদম বাজে অবস্থা ছিল। তো বাজে অবস্থা বোঝাতে আমরা যেই ফ্রেজটা শিখেছিলাম সেটা কি ছিল? নাথিং বাট আ ব্যাগ অফ বোনস। ব্যাগ অফ বোনস মানে ওই যে খুবই চিকন বা খুবই পাতলা অথবা খুবই বাজে অবস্থা, জীর্ণ শীর্ণ, অর্থাৎ এই যে পরিত্যক্ত বাড়িটার অবস্থা কি জীর্ণ শীর্ণ, মানে একদম হাড় জিরজিরে। এটা মানুষও বোঝাতে পারে, আবার এরকম বাড়িকেও বোঝাতে পারে ব্যাগ অফ বোনস দিয়ে। ব্যাগ অফ বোনস মানে হচ্ছে খুবই খারাপ অবস্থা, বা হাড্ডি সার, মানে যার শুধু হাড় দেখা যায়, মানে যার খুবই করুণ অবস্থা। তাহলে পরিত্যক্ত বাড়িটার অবস্থা কি ছিল? করুণ অবস্থা ছিল। সেটা বোঝাতে এখানে ব্যাগ অফ বোনস ব্যবহার করা হতে পারে, নো প্রবলেম। আমরা পরের সেন্টেন্সটা দেখি। Negotiations between the two parties reached a dash. দুই পক্ষের মধ্যে যেই বনিবনা বা দামাদামি, দর কষাকষি, এটা একটা অচল অবস্থায় চলে গিয়েছে, অর্থাৎ কোনো পক্ষই কারো প্রস্তাব মানছে না, আগাচ্ছে না কথাবার্তা। তাহলে এই যে অচল অবস্থা, এটা আমরা কি শিখেছি? ডেডলক। তাহলে negotiations between the two parties reached a deadlock। এই শব্দটার উচ্চারণটা ইম্পর্টেন্ট। নেগোসিয়েশনস, এটা প্লুরাল আছে, সিঙ্গুলার হলে নেগোসিয়েশন। আর যারা নেগোসিয়েশন করে তাদেরকে বলা হয় নেগোশিয়েটর। The huge stadium became dash as no events were organized there. বিশাল স্টেডিয়ামটা, একটা বিশাল স্টেডিয়াম বানানো হলো অনেক টাকা খরচ করে, কিন্তু সেখানে কোনো ইভেন্ট হয় না, কোনো খেলা হয় না, বা কোনো কিছুই অনুষ্ঠিত হয় না, কিন্তু অনেক টাকা খরচ করে বানানো হয়েছে। তাহলে এটা কি দাঁড়ালো? ব্যয়বহুল কিন্তু কাজের না, কোনো উপকারে আসে নাই। তাহলে এটা আমরা কি শিখেছি? আ হোয়াইট এলিফ্যান্ট। দ্য হিউজ স্টেডিয়াম বিকেম আ হোয়াইট এলিফ্যান্ট। পুরো স্টেডিয়ামটাই দাঁড়িয়েছে ব্যয়বহুল কিন্তু কোনো উপকারে আসে নাই, কারণ অ্যাজ নো ইভেন্টস ওয়্যার অর্গানাইজড দেয়ার, কোনো ইভেন্ট বা কোনো কার্যক্রম সেখানে অনুষ্ঠিত হয়নি। পরের বাক্যটা দেখি আমরা। দো হি ইজ এ ট্যালেন্টেড প্লেয়ার, যদিও সে একজন প্রতিভাবান খেলোয়াড়, হিজ টেম্পার, তার রাগ, ইজ হিজ, তার, সে অনেক ভালো প্লেয়ার কিন্তু তার দুর্বলতাটা কি? তার টেম্পার, রাগ, সে রাগ সামলাতে পারে না। তাহলে দুর্বলতা, দুর্বল দিক আমরা কি শিখেছি? অ্যাকিলিস হিল। এই অ্যাকিলিস হিলটা দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা বিষয়ে সাবধান থাকতে হবে, অ্যাকিলিসের এটা অলওয়েজ বড় হাতের হবে, কারণ অ্যাকিলিস যেহেতু একজনের নাম, তাই না? গ্রিক বীরের নাম, অর্থাৎ ট্রয় যুদ্ধে গ্রিক সেনাপতি, গ্রিক বীর হচ্ছেন অ্যাকিলিস। সো একজনের নাম যেহেতু ফ্রেজের মধ্যে, তো সেটা যেখানেই বসুক না কেন এটা সবসময় ক্যাপিটাল লেটার রাখতে হবে। যেমন এটা এবার তোমাদের সেকেন্ড ইয়ারের আপুদের টেস্ট পরীক্ষাতে এসছে, তো সেখানে দেখলাম অনেকেই এটা বড় হাতের এ রাখেনি, তাদের কিন্তু পানিশমেন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ মার্কস কাটা হয়েছে শুধু এটার জন্য। তাহলে অ্যাকিলিস হিল, দো হি ইজ এ ট্যালেন্টেড প্লেয়ার, হিজ টেম্পার ইজ হিজ অ্যাকিলিস হিল। তার রাগটাই হচ্ছে তার দুর্বলতম দিক, প্রধান দুর্বল দিক, যদিও সে অনেক প্রতিভাবান খেলোয়াড়। দ্য ওল্ড ডগ লুকড লাইক আ, বুড়ো, এই ওল্ড ডগ দিয়ে ওল্ড ম্যানও বোঝাতে পারে, আবার এই ডগ প্রাণীকেও বোঝাতে পারে, বৃদ্ধ কুকুরকেও বোঝাতে পারে, আবার কখনো কখনো বিশেষ ব্যবহারে তাদেরকে, মানে মানুষকেও এরকম ওল্ড ডগ বলা হতে পারে বিশেষ ক্ষেত্রে। তবে আমাদের ফ্রেজের আলোচনার বিষয়টা এখানে ওল্ড ম্যান বা ওল্ড ডগ না, আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে এইখানে কি বসবে। তাহলে ওল্ড ডগ হোক বা ওল্ড ম্যান হোক, ওল্ড ম্যান ওল্ড ডগ জীর্ণ শীর্ণ হাড্ডিসার হয়ে থাকে, তাই না? তাহলে এখানেও কি হতে পারে? ওই যে এ ব্যাগ অফ বোনস, দ্য ওল্ড ডগ লুক লাইক আ ব্যাগ অফ বোনস। অর্থাৎ দেখতে ওল্ড ডগ বা ওল্ড ম্যান যাই বোঝাক না কেন, দেখতে খুবই চিকন বা জীর্ণ শীর্ণ হাড্ডিসার, মানে হাড্ডি দেখা যায় এরকম।
ওকে, সো এই 11টা ফ্রেজ ছিল আমাদের ইম্পর্ট্যান্ট। আমি এটা শেয়ার করে দিব, অর্থাৎ যেখানে লিখলাম এই পিডিএফ আকারে এই কপিটা শেয়ার করে দিব। তোমরা একবার একটু দেখে নিতে হবে, আর এখানেও অ্যান্সার গুলো লিখে দিয়েছি কোন সেন্টেন্সে কোন অ্যান্সার হয়েছে। আর তোমরা চাইলে আমি এখানে যেটা বাংলায় আমি নিজে লিখলাম এটাও টাইপ করে দিয়ে দিতে পারি। এনিওয়ে, এই 11টা ফ্রেজ পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। সো আই হোপ যে তোমরা একটু ভালো করে দেখে যাবে। এখান থেকে মিনিমাম একটা দুইটা প্রশ্ন, তিনটা প্রশ্ন সর্বোচ্চ কিন্তু আসবে। সো গুড লাক, পড়াশোনা করো সবাই। থ্যাংক ইউ।